বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, সংসদের প্রধানমন্ত্রী। পুঁজিবাজারকে সঠিক নীতি কাঠামোতে আনার অঙ্গীকার। জুলাই সনদ নিয়ে জাতিসংঘে প্রতারণা করছে সরকার, অভিযোগ 11 দলীয় ঐক্যের। বিদেশি প্রভুর ছত্রছায়ায় দেশ চলবে না বলছে এনসিপি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। এবং বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর রোমাঞ্চ শেষে শুক্রবার শুরু শেষ 8-এর লড়াই। প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্স মরক্কো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, খাদের কিনারায় থাকা দেশের পুঁজিবাজারকে সঠিক অবস্থানে আনার কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান সংসদ নেতা। দেশের রিজার্ভ বাড়াতে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানি চুক্তি হয়েছে বলেও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয় বুধবার বেলা 3:30টায়। শুরুর আধা ঘন্টা বরাদ্দ রাখা হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য, যার সিংহভাগে ছিল কৃষি, শিক্ষা এবং আর্থিক খাত নিয়ে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের আর্থিক খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এসব চ্যালেঞ্জ কাটাতে দেশের পুঁজিবাজার নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মান্নায় ফ্যাসিস্ট সরকারের নজর ছিল অবকাঠামো নির্মাণে। এই ধারা থেকে বেরিয়ে আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পর্যায়ক্রমে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাসও দেন তিনি। আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে চীনের সঙ্গে করা হয়েছে কাঁঠাল রপ্তানি চুক্তি। এ সময় তুলে ধরেন তার সরকারের নানান পরিকল্পনা। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অনিয়মে জড়িত বীমা কোম্পানিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারেক রহমান। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জুলাই সনদ নিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, 11 দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের আমল থেকেই শুরু হয়েছে। বুধবার রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এতে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সেমিনারে অংশ নেন ঐক্যের নেতা কর্মী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনরা। গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল। জোট নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে,
1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। এই কতদিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলে এই জুলাই বিপ্লবকে আটকে রাখতে পারবে না। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে 11 দলীয় ঐক্যের জোটকে হারানোর জন্য অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করেছে। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। নেতিবাচক রাজনীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণভোট হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মূল কেটে দেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ বিদেশি প্রভুর ছত্রছায়ায় চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভুয়াপুরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোট বিলুপ্ত সহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের ৫ম সংশোধনীর উপর আপিল বিভাগের রায় আজ। বুধবার সংবিধানের ৫ম সংশোধনীর পরিবর্তন এনে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে এদিন ধার্য করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। মুদাসসির আলীর প্রতিবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে সংবিধানের ৫ম সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 4 ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আপিল সহ এ রায়ের বিরুদ্ধে মোট 3টি আপিল হয়। সুজনের সম্পাদক সহ 4 ব্যক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। শুনানিতে তিনি পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও মানবাধিকারের বিষয়ে অন্যান্য সংশোধনীর ওপর আপিল বিভাগের রায় আছে বলেও জানান তিনি। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে 16 সংশোধনীর রায় আছে। হাইকোর্টের যে মানবাধিকার 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। এদিকে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির জানান, পুরোটা বাতিল হলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। সংবিধানের মৌলিক বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দিয়ে বাকি অংশ সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানান তিনি। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন। এদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোতে আপিল বিভাগ সিদ্ধান্ত নেবে। মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার এট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫ম সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। এছাড়াও সংশোধনীর আরও কোনো বিষয়কে অসাংবিধানিক মনে করলে আপিল বিভাগ তার রায় অন্তর্ভুক্ত করতে পারেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের আরও কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না,
তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপে একথা জানান তিনি। বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয় উল্লেখ করে মোহাম্মদ সানাউল্লাহ জানান, সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা ও সংস্কারে কাজ চলছে। And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous discussions. Unfortunately, perhaps we lost some time in the bygone days, but with a renewed vigor in our democracy after a free, fair and credible election, I think the process of review and assessment has to be institutionalized in the earnest. পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসাবে সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং শিশু কিশোরদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বুধবার সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিভিন্ন সময়ে দখল হওয়া বন উদ্ধারের কাজ চলমান রয়েছে। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও তার সঠিক রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এই মহাপরিকল্পনা সফল করতে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। মানি লন্ডারিং এর অভিযোগ উঠেছে ফ্যাশন ব্র্যান্ড টপ 10-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অবৈধভাবে কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি শোরুম খুলেছেন। শুধু তাই নয়, অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে আপন ভাইদেরও প্রতিষ্ঠানটির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। কয়েক বছর আগে রাজধানীর এলিফ্যান্ট রোডে দোকান ভাড়া নিয়ে টপ 10 নামে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন 3 সহোদর। মাত্র 1 দশকে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। ফুলে ফেঁপে ওঠা ব্যবসা রূপ নেয় লিমিটেড কোম্পানিতে। এরপর 6টি কোম্পানি নিয়ে গড়ে ওঠে গ্রুপ অফ কোম্পানি। অভিযোগ উঠেছে, পোশাক ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিস্তৃতি করেছেন ব্যবসা। সম্প্রতি এই ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দেশ বিদেশে অনেক টাকা পাচার করছে, যা বিভিন্ন মিডিয়া আসছে। আপনার সৌদি আরবে উনি একাধিক 3টা শোরুম করছে, বিশাল বড় বড় শোরুম করছে। দুবাইয়ে ওনার অফিস আছে এবং কোম্পানির টাকা সরায় উনি কিশোরগঞ্জ প্রায় 7-8 হাজার বিঘা জায়গা কিনছে। সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গেও ছিল তার দহরম মহরম। হারুনের অবৈধ টাকার একটি অংশ সৈয়দ হোসেনের প্রতিষ্ঠানে বিনিয়োগের গুঞ্জন রয়েছে। এমনকি হারুনের প্রভাবেই বেপরোয়া সৈয়দ হোসেন আপন ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছেন। ডিবি অফিস থেকে ডিবি হারুন সাহেবের সাথে ওনার খুব সখ্যতা ছিল। আমাকে প্রশাসনিকভাবে আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। ছোট ভাই উজ্জ্বল টপ 10-এর 35% শেয়ার হোল্ডার। তার অভিযোগ, এত বড় অংশের মালিকানা সত্ত্বেও 2017 সাল থেকে তিনি অফিসেই ঢুকতে পারছেন না। 2017 সাল থেকে আমাকে আমার প্রতিষ্ঠানে টপ 10-এর কোনো শোরুমে আমাকে ঢুকতে দেয় না। উজ্জ্বলের ভাষ্যমতে মালিকানার অনুপাতে শোরুম ভাগাভাগির কথা বলে মেজুভাই সৈয়দ হোসেন তাকে বনানীর একটি অফিসে ডেকে নেন। সেখানে একটি কক্ষে আটকে ছাত্রলীগ পরিচয় দেয়া 20-25 জন ব্যক্তির সহায়তায় বিভিন্ন দলিলে তার স্বাক্ষর নেন। বনানী একটা অফিস আটকায় রেখে প্রায় 20-25 জন এই পোলাপান গুন্ডা ঢোকানছে। বলতে আমাকে পরিস্থিতি দিয়েছে, আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরকম পরিচয় দিয়ে আমাকে সবার শৈলে অস্ত্র ছিল, অস্ত্র আমার পিস্তল টেকায় আমাকে প্রায় অনেকগুলি দলিল নিয়ে আসছে। 117 জনিষ্ঠ বলতেছে ওনার নামে লিখে দেওয়ার জন্য। এ নিয়ে সৈয়দ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। পরে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে থমকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম সহ পার্বত্য জনজীবন।
গত 24 ঘন্টায় 43 বছরের রেকর্ড ভেঙে 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সৃষ্ট জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল, বিঘ্ন ঘটেছে আকাশযাত্রায়, থেমে আছে বন্দরে পণ্য খালাস। ইতোমধ্যে দেয়াল ও পাহাড় ধসে 2 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। প্রশাসন বলছে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তাহসিন তারিনের রিপোর্ট। বৃষ্টি যেন থামার নাম নেই, কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 43 বছরের সর্বোচ্চ। পূর্ব নাসিরাবাদে দেয়াল ও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। রেল লাইনে পানি ওঠায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ রয়েছে। অফিস, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, যান চলাচল সবকিছুতেই নেমে এসেছে স্থবিরতা। এভাবে হলে কিভাবে চলবো? 4 দিন 5 দিন ধরে বৃষ্টি পড়ছে লাগাতার, এখন এখানে কোমর পানি। এদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 7 জন শিশু ও 1 জন শিক্ষক। এই ঘটনায় আরো 5 জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারের 16টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না। আমার আউটার বন্ধ, ঘর বাড়ি ঢুকে যাবে। প্রশাসন বলছে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। মৌসুমী বায়ুর প্রভাবে টানা 4 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। আমাদের গল্পগুলো সব ঢুকে গেছে। এখন আমাদেরকে সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমাদের উপকার হবে। বাসার মধ্যে পানি ঢুকছে, এখন জিনিসপাতি সবগুলা হারিয়ে গেছে। আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের জিনিসপাতি আমরা ঘর থেকে বের করতে পারি না। অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় জেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ইতিমধ্যে বান্দরবান পৌরসভায় কিছু এলাকা পানির নিচে চলে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা পুরো বান্দরবান পৌরসভার অভ্যন্তরে যতগুলি আশ্রয়কেন্দ্র আছে সেগুলি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক চিকিৎসক সমাবেশে তিনি বলেন, সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়ার কারণে হামের বিস্তার রোধ করা গেছে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, অতীতে বিশৃঙ্খল নগর পরিকল্পনায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিগত সরকারের সময় যারা ছিলেন তাদের তো আর কোনো ভোট ছিল না। তাদের ভোট ছিল রাত্রিবেলা ভোট করে ফেলা, ভোটকে আর না কেন্দ্রে না গেলে বেশি ভালো, আর প্রার্থী না পাইলে আরও ভালো। এই ধরনের মানে তাদের প্রতি, তার জন্য তাদের কোনো দায়বদ্ধতা ছিল। আমাদের দেশে কবিরাজ যে একটা শ্রেণী আছে যাদের হয়তো পুঁথিগত বিদ্যা নয়, বাট দে হ্যাভ গট সাম এক্সপেরিয়েন্স। এটা নিয়ে অনেক বন্ধুদের কাছে পাইলট বেসিসে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সাবেক LSP কর্মীরা। বুধবার সকালে কর্মসূচিতে তারা জানান, প্রায় 4200 কর্মী 7 বছর 8 মাস কাজ করার পর প্রকল্প বন্ধ হয় বেকার হয়ে পড়েছেন। বক্তারা প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, টিকাদান কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। কর্মসূচিতে কোনো শর্ত ছাড়াই বয়স শিথিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি অথবা ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন LSP কর্মীরা। 2027 এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে আয়োজন 2014 সালের পর আবার বসতে যাচ্ছে বাংলাদেশে। এশিয়ার এই মহাযজ্ঞ আয়োজনের পরিকল্পনা আগেভাগেই শুরু করেছে বিসিবি। 3টি ভেন্যুতে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ম্যাচ আয়োজন করবে ক্রিকেট বোর্ড। এই পরিকল্পনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পাঠিয়েছে বিসিবি। খেলা হতে পারে 18 জুন থেকে 4 জুলাই পর্যন্ত। বিসিবির পরিচালক ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসির কাছে 3 ভেন্যুর বিস্তারিত তথ্য পাঠিয়েছে বিসিবি। কিছুদিনের মধ্যে এসিসি ভেন্যুর চূড়ান্ত ঘোষণা দিতে পারে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, সংসদে প্রধানমন্ত্রী। পুঁজিবাজারকে সঠিক নীতি কাঠামোতে আনার অঙ্গীকার। জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ 11 দলীয় ঐক্যের। বিদেশি প্রভুর ছত্রছায়ায় দেশ চলবে না বলছে এনসিপি। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আজ, রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। এবং বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর রোমাঞ্চ শেষে শুক্রবার শুরু শেষ 8-এর লড়াই। প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্স মরক্কো। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।